তোমাতে আসক্ত আমি। পর্ব 12। প্রতিদিনের মতো সকাল সকাল ঘুম ভাঙল আবরারের। তবে আজকের সকালটা অন্যরকম মনে হলো তার। বুকে ভারী ভারী অনুভব হওয়ায় মাথা উঁচু করল সে। চোখে ধরা দিল তার শুভ্রপরীর মুখটা। দেখল আরশি তার মুখে মাথা রেখে তার সাথে লেপ্টে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। ঠোঁট বাঁকিয়ে হাসলো আবরার। এই মেয়ে রাতে তাকে জড়িয়ে ধরতে দিচ্ছিল না, আর এখন কি সুন্দর তাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। আরশির কপালে পড়ে থাকা ছোট ছোট চুলগুলো আলতো হাতে সরিয়ে দিল আবরার। অতি সাবধানে আরশিকে বেডে শুইয়ে দিল। কিছু সময় আরশির দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থেকে কপালে আলতো করে ঠোঁট ছোঁয়ালো সে। ঘুমের মাঝেই নড়ে চড়ে উঠল আরশি। আবরার আরশিকে নড়াচড়া করতে দেখে সরে আসলো। ঘড়িতে সময় দেখে চলে গেল ফ্রেশ হতে। আজ পার্টি থেকে একটা মিটিং রাখা হয়েছে, তাকে সেই মিটিংয়ে জয়েন করতে হবে। আবরার ওয়াশরুমে যাওয়ার কিছু সময় পর ঘুম ভাঙল আরশির। হাই তুলে উঠে বসলো সে। আশেপাশে তাকিয়ে দেখলো আবরার নেই। ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দ ভেসে আসছে, তাতে বুঝলো আবরার ওয়াশরুমে আছে। আরশি হাই তুলে শরীর মোচড়াতে লাগলো। এমন সময় ওয়াশরুমের দরজা খুলে বেরিয়ে আসলো আবরার। পরনে একটা সেন্ডো গেঞ্জি আর প্যান্ট, গলায় টাওয়াল ঝোলানো। আরশি চোরা চোখে তাকিয়ে রয়েছে আবরারের দিকে। লোকটাকে শাওয়ার নেওয়ার পর ভেজা এলোমেলো চুলে একটু বেশি সুন্দর লাগে বলে মনে হলো আরশির। পরক্ষণেই আরশি নিজের বিরোধিতা করে বলল, না না, লোকটাকে তো সবসময় একটু বেশি সুন্দর লাগে। আরশির ভাবনার মাঝেই আবরার চুল মুছতে মুছতে বলল, ছি মিসেস অদ্ভুত চৌকালি, তুমি তো দিন দিন ভারী লুচু হয়ে যাচ্ছ। এভাবে চোখ দিয়ে গিলে খাচ্ছ কেন আমায়? আমি জানি আমি অনেক সুদর্শন, তাই বলে এইভাবে তাকিয়ে থাকবে? আমার বুঝি লজ্জা করে না? শেষের কথা লজ্জা লজ্জা ভাব নিয়ে বলল আবরার। আবরারের ঢং দেখে মুখ বাঁকালো আরশি। বাঁকা চোখে তাকিয়ে বলল, আপনার দিকে তাকিয়ে থাকতে আমার বয়ে গেছে। সুন্দর না ছাই? হাসলো আবরার। বলল, বুঝি বুঝি, তুমি এখন লজ্জা পেয়ে এসব বলছো। যাই হোক, লজ্জা পাওয়ার কি আছে? আর এভাবে চোরের মতোই দেখার বা কি আছে? আমি তো তোমার জামাই, দেখতে ইচ্ছে হলে সোজাসুজি দেখতে পারো। বুঝতে পেরেছো মিসেস অদ্ভুত চৌকালি? এরপর থেকে যখনই দেখতে ইচ্ছে করবে পুরো অধিকারের সাথে বলবে, জামাই আপনাকে মন ভরিয়া দেখিতে চাই, আপনি এখানে বসিয়া থাকুন। আমিও বসে থাকবো, যদিও আমার আবার লজ্জা বেশি। ওভাবে তাকিয়ে থাকলে একটু লজ্জা লজ্জা করবে, তবুও বইয়ের আবদার বলে কথা, রাখতে তো হবেই। ফোঁস করে একটা শ্বাস ছাড়লো আরশি। এই লোকের সঙ্গে তর্ক করে লাভ নেই, সে বেশ বুঝতে পেরেছে। উল্টো এই লোক তাকে শুধু লজ্জাই দেবে। আরশি বোঝে না এই লোকটা এত কথা কি করে বলে। আগে তো দেখলে মনে হতো মেপে মেপে কথা বলে, অথচ এখন একবার মুখ খুললে আর বন্ধই হয় না। লোকটা কি শুধু তার সাথে এত বকবক করে নাকি? আরশিকে চুপ থাকতে দেখে নিজেকে তৈরিতে ব্যস্ত হয়ে পড়ল আবরার। আরশি বেডের সাথে হেলান দিয়ে আবরারের সাজগোজ করা দেখছিল। আবরারের স্টাইল দেখে আরশি বিড়বিড় করে বলল, এত সস্তা আমি মেয়ে হয়েও দিই না। আর এই এমপি সাহেবকে দেখো কি স্টাইল হচ্ছে। বুঝি তো বুঝি, সবই মেয়েদের অ্যাট্রাক্ট করার ধান্দা। শুধু শুধু কি আর লুচু বলি? না, এই ব্যাটাকে একা ছাড়া যাবে না। কখন কোন শাকচুন্নি এসে টান দেয় বলা যায় না, কিছু একটা করতেই হবে। আরশির ভাবনার মাঝে আবরার ফিটফাট হয়ে আরশির সামনে এসে দাঁড়ালো। আরশিকে পা থেকে মাথা পর্যন্ত স্ক্যান করলো সে। ছোট ছোট চোখ করে তাকালো আরশি। ঝাঁঝালো কণ্ঠে বলল, এভাবে লুচু ছেলেদের মতো তাকাচ্ছেন কেন? নিজের নজর সংযত করুন। আরশির কথা কানে তুলল না আবরার। আরশিকে আরো একবার পরখ করে ঠোঁট বাঁকিয়ে হাসলো সে। বলল, আমাকে লুচুর মতো তাকাতে তো তুমিই বাধ্য করলে, আমার কি দোষ? সকাল সকাল এভাবে এলোমেলো হয়ে আমার সামনে বসে থাকলে নজর তো যাবেই। ওয়েট, তুমি আবার আমাকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করছো না তো মিসেস অদ্ভুত চৌকালি? দেখো, আমার অনেক জরুরি মিটিং আছে, তুমি এভাবে এই সময় আমাকে অ্যাট্রাক্ট করতে পারো না। রাতে যখন ফ্রি থাকবো তখন অ্যাট্রাক্ট করিও, কেমন? আবরারের কথায় কান গরম হয়ে আসলো আরশির। কোনো রকমে একবার নিজের দিকে তাকালো সে। নিজের অবস্থা দেখে আরও লজ্জা পেল আরশি। ওড়না তার গায়ে নেই বললেই চলে, সে সম্পূর্ণ এলোমেলো বলা যায়। এতক্ষণ ধরে এভাবে এলোমেলো হয়ে আবরারের সামনে ছিল, তা খেয়াল করেনি সে। আরশি তাড়াহুড়ো করে ওড়না গায়ে জড়িয়ে নিল। দ্রুত পায়ে বেড থেকে নিচে নামলো। উদ্দেশ্য একটাই, এক দৌড়ে ওয়াশরুমে ঢুকে দরজা লাগিয়ে দেবে, তাহলে যদি এই লজ্জা থেকে বাঁচা যায়। পরিকল্পনা অনুযায়ী দৌড় দিল আরশি। তবে ওয়াশরুম অবধি পৌঁছাতে পারল না, তার পূর্বেই হাত ধরে ফেলেছে আবরার। একটানে নিজের কাছে নিয়ে এসে কোমর জড়িয়ে ধরল। হঠাৎ স্পর্শে চমকালো আরশি। আবরার ফিসফিস করে বলল, পালাচ্ছ কেন মিসেস অদ্ভুত চৌকালি? আমি তো তোমাকে সাহসী ভেবেছিলাম, এখন দেখি তুমি মহাভীতু। ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে লাগলো আরশি। আমতা আমতা করে বলল, পালাচ্ছি কে বলল? আমি তো ফ্রেশ হতে যাচ্ছিলাম। ছাড়লো না আবরার। এক হাত উঠিয়ে আরশির ছোট ছোট চুলগুলো কানের পেছনে গুজে দিয়ে বলল, তোমার কপালে পড়ে থাকা চুলগুলো আলতো হাতে সরিয়ে দেওয়ার অধিকারটা সারা জীবনের মতো আমার হয়েছে। ভাবতেই অনেক ভালো লাগছে জানো। নিভু নিভু চোখে আবরারের দিকে চাইল আরশি। দেখল লোকটার ঠোঁটে তৃপ্তির হাসি। আরশি চেয়ে রইল সেই হাসির পানে। নিজের বেহায়া দৃষ্টি খুব কষ্টে সংযত করলো আরশি। নড়াচড়া করে বলল,
ছাড়ুন দেখি, আমি ফ্রেশ হবো তো, নিচেও যেতে হবে, অনেক লেট হয়ে গেছে অলরেডি। এবার একটু গম্ভীর হলো আবরার। আরশির কোমর আর একটু শক্ত করে আঁকড়ে ধরে বলল, আমার একটা জরুরি মিটিং আছে, তাই যেতে হবে। সন্ধ্যার পর বাড়িতে ফিরবো হয়তো। তুমি সাবধানে থেকো, ঠিকমতো খাবার খেও, আর আমার মায়ের কথা মতো চলার চেষ্টা করো। আমার মা কিন্তু অনেক ভালো মানুষ। একটু গম্ভীর, তবে তুমি কষ্ট পাবে এমন কিছু কখনো বলবে বা করবে না। হয়তো হুট করে তোমাকে মেনে নিতে তার একটু কষ্ট হতে পারে, তবে একবার তার মনে জায়গা করে নিতে পারলে তোমাকে মাথায় তুলে রাখবে। কয়েকদিন থাকলে এমনিতেই বুঝতে পারবে আমার মা কেমন মানুষ। আর কেউ উল্টাপাল্টা কিছু বললে মন খারাপ করো না। যদিও তুমি কারো কথা গায়ে মাখার মতো মেয়ে না, আমি জানি, তবুও বললাম। কথা শেষ করে আরশির কপালে একটা চুমু খেলো আবরার, আর 1 সেকেন্ডও না দাঁড়িয়ে সোজা রুম থেকে বেরিয়ে গেল সে। আরশি মুগ্ধ চোখে তাকিয়ে রইল প্রিয় মানুষটার যাওয়ার পানে। বিড়বিড় করে বলল, আমি ভুল করিনি এমপি সাহেব। আপনাকে জীবনসঙ্গী হিসেবে নির্বাচন করে আমি কোনো ভুল করিনি, বরং আপনাকে সৃষ্টিকর্তা আমার জন্য উপহার স্বরূপ পাঠিয়েছেন। নিচে নেমে মিসেস বন্যাকে বিদায় জানালো আবরার। মিসেস বন্যা ব্রেকফাস্ট করে যেতে বললে রাজি হলো না সে, বলল ওখানে গিয়ে খাবে। মিসেস বন্যাও আর জোর করলেন না। বাড়ি থেকে বেরিয়ে আসলো আবরার। গাড়িতে ওঠার পূর্বে হঠাৎ নিজের রুমের বেলকনির দিকে তাকালো সে। আরশিকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে চমৎকার একটা হাসি উপহার দিল আবরার। আবরার এভাবে হুট করে তাকাবে বুঝতে পারেনি আরশি, তবে আবরারের কাছে ধরা পড়ে যাওয়ায় আর সরল না সে। আগের জায়গায় স্থির দাঁড়িয়ে রইল। আবরার হাত নাড়িয়ে বিদায় জানালো। আরশিও নিজের অজান্তেই হাত নাড়িয়ে বিদায় জানালো। ঠোঁটের কোণে এক চিলতে হাসি চলে আসলো তার। আবরারের গাড়ির যাওয়ার পানে এক দৃষ্টিতে তাকিয়ে রইল সে, যতক্ষণ দেখা যায়। ফ্রেশ হয়ে নিজেকে পরিপাটি করে নিল আরশি। এমন সময় দরজা নক করে কেউ একজন জানালো তাকে নিচে ডাকা হয়েছে। ধীর পায়ে নিচে নেমে আসলো আরশি। নিচে নামতেই একজন কর্মচারী বলল ডাইনিং টেবিলে যেতে। জোরে একটা শ্বাস টেনে ডাইনিং টেবিলের দিকে অগ্রসর হলো আরশি। না চাইলেও বেশ নার্ভাস সে। আবরার থাকলে হয়তো এমন ভয় কাজ করতো না। ডাইনিং টেবিলের কাছে পৌঁছাতেই আরশি দেখল শুধুমাত্র আব্বাস আহমেদ আর মিসেস বন্যা বসে আছেন। আরশি সামনে গিয়ে মৃদু কণ্ঠে সালাম দিল। আব্বাস আহমেদ উৎফুল্ল কণ্ঠে সালামের জবাব দিয়ে বললেন, বসো মামনি, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। আরশি ভয়ে ভয়ে মিসেস বন্যার পাশের চেয়ারে বসল। আরশি বসাতেই মিসেস বন্যা আরশির প্লেটে খাবার বেড়ে দিলেন। অবাক হলো আরশি। মিসেস বন্যা এখনও তার সাথে একটাও কথা বলেনি, অথচ তার খেয়াল রাখতেও ভুলছেন না। মিসেস বন্যা আরশিকে খাবার দিয়ে নিজের খাবার খাওয়ায় মনোযোগ দিলেন। হাঁসফাঁস করতে লাগলো আরশি। সে কিছু একটা বলতে চায়, কিন্তু এখন বলবে কিনা বুঝতে পারছে না। আরশিকে খাবার না খেয়ে হাঁসফাঁস করতে দেখে আব্বাস আহমেদ বললেন, কি হয়েছে মামনি, খাচ্ছ না কেন? কোনো সমস্যা হয়েছে? বলতে পারো আমাদের। আরশি আমতা আমতা করে বলল, আসলে স্যার, আমার একটা রিকোয়েস্ট ছিল। অবাক হলেন আব্বাস আহমেদ, ভীষণ ভীষণ অবাক। মিসেস বন্যাও খাওয়া থামিয়ে গম্ভীর দৃষ্টিতে তাকালো আরশির দিকে। মিসেস বন্যাকে এভাবে তাকাতে দেখে মাথা নত করলো আরশি। আব্বাস আহমেদ গম্ভীর গলায় বললেন, কে তোমার স্যার? থতমত খেয়ে গেল আরশি। ভীত চোখে আব্বাস আহমেদের দিকে তাকালো সে। আব্বাস আহমেদ বললেন, আমি তোমার বাবাই হই মেয়ে, স্যার স্যার কি করছো? আমি এত সুন্দর করে তোমাকে মামুনি ডাকছি, আর তুমি স্যার স্যার করছো, এটা কি ঠিক? এরপর আর একবার স্যার বললে কিন্তু আর মামুনি বলে ডাকবো না, বলে দিলাম। স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করলো আরশি। আলতো হাসলো আব্বাস আহমেদের কথায়। হাসলেন আব্বাস আহমেদও। আদুরে কণ্ঠে বললেন, আজ থেকে এখন থেকে আমাকে বাবাই বলে ডাকবে, বুঝেছ? আর রিকোয়েস্ট বলে কোনো শব্দ আমাদের মাঝে থাকবে না। তুমি আমার মেয়ে, তাই যখন যা ইচ্ছে আবদার করবে, আমার সাধ্যের মধ্যে থাকলে অবশ্যই দেব। আনন্দের সাথে মাথা ঝাঁকালো আরশি। আব্বাস আহমেদের মিশুক আচরণে মনটা ফুরফুরে হয়ে গেল তার। তবে মিসেস বন্যাকে একটু ভয় ভয় পাচ্ছে সে। আব্বাস আহমেদ আবার বললেন, তা কি যেন বলতে চাচ্ছিলে মামুনি? হাসি মুখটা আবার সিরিয়াস হয়ে গেল আরশির। সে কোমল কণ্ঠে বলল, আসলে আমি পড়াশোনার পাশাপাশি জবটাও কন্টিনিউ করতে চাই। যেহেতু আমার মায়ের কোনো ছেলে নেই, আমার বোনের কোনো ভাই নেই, তাই ওদের দায়িত্ব আমার। আমি আগের মতোই দায়িত্ব পালন করতে চাই। আব্বাস আহমেদ বুঝলেন আরশির চিন্তা, বললেন, পড়াশোনা তো তুমি করবেই মামুনি, আর জব কন্টিনিউ করতে চাইলে অবশ্যই করবে। তবে এখন তোমার পরিবারের জন্য আমরা আছি, এটা মনে রাখবে। আরশি মাথা নত করে বলল, আমি জানি, তবে আমি চাই না কেউ আমার পরিবারকে খোঁটা দিক। বলুক তারা আমার শ্বশুরবাড়ির ওপর নির্ভর করে চলে। আমি চাই নিজের পায়ে দাঁড়াতে, আমার দুই পরিবারের খেয়াল রাখতে, তবে সেটা অবশ্যই আপনাদের অনুমতি নিয়ে। আরশির আত্মসম্মান বোধ, চিন্তাভাবনা দেখে আরও একবার মুগ্ধ হলেন আব্বাস আহমেদ। বললেন, অবশ্যই আমি অনুমতি দেব, কেন দেব না? খুশি হলো আরশি। তবে মিসেস বন্যা কিছু না বলাই চিন্তিত হলো সে। তবে কি মিসেস বন্যা অনুমতি দেবে না তাকে?
আব্বাস আহমেদ যেন আরশির মনের কথা পড়ে ফেলেছেন। মিসেস বন্যার দিকে তাকিয়ে বললেন, তুমি কি বলো বন্যা? আমি জানি তুমিও অমত করবে না, কারণ ওর মাঝে আমি তোমার প্রতিচ্ছবি খুঁজে পাচ্ছি। শেষের কথাটা নিম্নস্বরেই বললেন আব্বাস আহমেদ। মিসেস বন্যা গম্ভীর কণ্ঠে বললেন, এতে অমত করার কিছুই নেই। আত্মনির্ভরশীল হওয়াটা খারাপ না, বরং প্রতিটা মেয়ের আত্মনির্ভরশীল হওয়া উচিত। ওর যদি ইচ্ছে হয় ও জব কন্টিনিউ করতে পারে, সেটা সম্পূর্ণ ওর ইচ্ছে। প্রত্যেকেরই নিজের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। আনন্দে চোখ ছলছল করে উঠল আরশির। আবরার আসলেই ঠিক বলেছিল, তার শাশুড়ি মায়ের মনটা ভীষণ ভালো, তবে উনি প্রকাশ করেন না। আব্বাস আহমেদ বললেন, জব কন্টিনিউ করতে চাইলে 1-2 সপ্তাহ পর থেকে করো, কেমন? আগামীকাল রিসেপশন পার্টি আছে, আর সপ্তাহ জুড়ে গেস্ট আসতেই থাকবে, তাই কয়েকদিন বাড়িতেই থাকো। ঠিক আছে মামনি? আরশি কৃতজ্ঞ কণ্ঠে বলল, জি ঠিক আছে। আব্বাস আহমেদ খাবার খেয়ে উঠে গেলেন। টেবিলে এখন আরশি আর মিসেস বন্যা। মিসেস বন্যারও প্রায় খাওয়া শেষ। নতুন জায়গায় খাবার খেতে অস্বস্তি হচ্ছে আরশির। সে ভাবলো আর খাবে না। মিসেস বন্যা যেন আরশির মনের ভাব ধরে ফেললেন। হাত ধুয়ে গম্ভীর কণ্ঠে বললেন, একদানা খাবারও যেন অবশিষ্ট না থাকে। খাবার অপচয় করা মোটেও পছন্দ না আমার। হতাশ হয়ে বাকিটাও খেতে লাগলো আরশি। আরশির অগোচরেই মিটমিট করে হাসলেন মিসেস বন্যা। উনি বুঝতে পেরেছেন নতুন জায়গায় মানিয়ে নিতে সমস্যা হচ্ছে আরশির। এই সময়টা যে উনিও পার করে এসেছেন। আরশির খাওয়া শেষ হতেই মিসেস বন্যা আরশিকে উদ্দেশ্য করে বললেন, রুমে গিয়ে রেস্ট করো মেয়ে, বিকেলে যখন ডাকবো তখন আমার রুমে আসবে। আরশি মাথা দুলালো। ডাইনিং টেবিল থেকে উঠে নিজের রুমে চলে আসলো। রিফাকে ফোন করে ওর সাথে কথা বলে নিল। রিফা জানালো আবরারের গার্ডরা ওদের বাড়ির সামনে পাহারা দিচ্ছে। এটা শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলল আরশি। সে ভেবেছিল আবরারকে এই বিষয়ে বলবে, কিন্তু তার পূর্বেই আবরার ব্যবস্থা গ্রহণ করে ফেলেছে। যেহেতু আবরারের সাথে তার জীবন জুড়ে গেছে, সেহেতু আবরারের শত্রুরা এখন তার এবং তার পরিবারেরও শত্রু। সারা দুপুর শুয়ে বসে কাটালো আরশি। মাঝে নিজের বন্ধুদের সাথেও কিছু সময় কথা বলেছে সে। বিকেল 5টা। মিসেস বন্যার রুমে এসে বসে আছে আরশি। মিসেস বন্যা একটা প্যাকেট এনে আরশিকে দিলেন। আরশি কৌতূহল নিয়ে তাকালো প্যাকেটের দিকে। মিসেস বন্যা জিজ্ঞেস করলেন, এই যে মেয়ে, শাড়ি পরতে জানো? অসহায় চোখে তাকালো আরশি। বুঝতে পারলো প্যাকেটে শাড়ি আছে, আর সে তো শাড়ি পরতেই জানে না। মিসেস বন্যা যেন সবটা বুঝে গেলেন। গম্ভীর কণ্ঠে বললেন, নতুন বউ দেখতে প্রতিবেশীরা আসবে কিছুক্ষণের মধ্যেই, আর বিয়ের পরের দিন শাড়ি ছাড়া বউকে দেখলে অনেকেই অনেক কথা বলতে পারে। তাই আজ কষ্ট করে শাড়িটা পরে নাও, এরপর থেকে যা ইচ্ছে পরতে পারো। না পারলে আমি পরিয়ে দেবো শাড়িটা। যাও, ফ্রেশ হয়ে আসো। আরশি মুগ্ধ চোখে তাকিয়ে থাকলো মিসেস বন্যার দিকে। না বলতেই তার সমস্যা কি করে বুঝে গেলেন মিসেস বন্যা। আরশি উৎফুল্ল মনে মাথা নাড়িয়ে সম্মতি জানালো। মিসেস বন্যা সময় নিয়ে সুন্দর করে আরশিকে শাড়ি পরিয়ে দিলেন। চুল বেনি করে দিলেন। চোখে একটু কাজল আর ঠোঁটে হালকা করে লিপস্টিক লাগিয়ে দিলেন। আরশিকে সম্পূর্ণরূপে তৈরি করে মুগ্ধ চোখে আরশির দিকে তাকালেন মিসেস বন্যা। কালো শাড়িতে আরশিকে অসম্ভব সুন্দর দেখাচ্ছে। ওই কাজল টানা চোখের দিকে তাকালে যেন চোখ ফেরানো কঠিন হয়ে যাচ্ছে। কি মায়া মায়া চেহারা মেয়েটার। শুধু ফর্সা হলেই সুন্দর হওয়া যায় না, বরং কিছু কিছু চেহারায় এমন মায়া থাকে যে সেই মায়াবী মুখের দিকে একবার তাকালে চোখ ফেরানো কঠিন হয়ে যায়। হোক সেই মানুষটা কালো, শ্যাম বা ফর্সা, তাদের বলা হয় প্রকৃত সুন্দর। তবে সেই সৌন্দর্য দেখার মতো চোখ আবার সবার থাকে না। কেউ দরজা নক করাই ধ্যান ভাঙল মিসেস বন্যার। একজন সার্ভেন্ট জানালো নিচে প্রতিবেশী মহিলারা এসেছে। মিসেস বন্যা তাদের নাস্তা দেওয়ার কথা বলে আরশির কাছে ফিরে আসলেন। শাড়ি ঠিকঠাক করে আরশিকে নিয়ে নিচে নামলেন উনি। আরশি মহিলাদের কোমল কণ্ঠে সালাম দিল। মিসেস বন্যা আরশিকে নিয়ে সোফায় বসালেন। কুশল বিনিময় করলেন প্রতিবেশী মহিলাদের সাথে। এমন সময় এক মহিলা খোঁচা মেরে বলল, ভাবি, মেয়ের চেহারা তো মোটামুটি, তবে গায়ের রং তো কালো, আবরারের সাথে তো কোনো দিক দিয়েই যায় না। আর এক মহিলা তাল মিলিয়ে বলল, হ্যাঁ ভাবি, ঠিকই বলেছেন। আমরা তো ভেবেছিলাম আবরার যেমন সুন্দর তেমন সুন্দর একটা মেয়েকে বিয়ে করবে, এখন দেখি হয়ে গেল উল্টো। তারপর শুনলাম মেয়ের নাকি বাপও নাই। এমন একটা মেয়েকে আবরার কি করে পছন্দ করলো? নিশ্চয়ই এই মেয়ে কোনোভাবে ফাঁসিয়েছে। এসব মেয়েদের কাজই তো এটা। এবার আরেক মহিলা খুঁচিয়ে বলল, তা ভাবি, মেয়ের বাড়ি থেকে কি কি দিল? এই প্রশ্ন শুনে প্রথম কথা বলা মহিলাটা হেসে দিল। ব্যঙ্গ করে বলল, কি যে বলো না শিউলি, যেই মেয়ের বাপ নেই সেই মেয়ের পরিবার আর কি দেবে? সামর্থ্য আছে নাকি কিছু দেওয়ার? অপমানে চোখ মুখ লাল হয়ে আসলো আরশির। তবুও মাথা নিচু করে থম মেরে রইল সে। এই পরিবারের সম্মানের কথা চিন্তা করে এখন চুপ করে আছে সে। না হলে এতক্ষণ এই মহিলাদের অপমান করা খোঁচানো ছুটিয়ে দিত। মিসেস বন্যা কিছু বলবেন এমন সময় আরশির পাশে ধপ করে বসে পড়ল কেউ। চোখ তুলে তাকালো আরশি।
আবরারকে দেখে চোখে পানি চলে আসলো আরশির। তবে চোখের পানি চোখের মাঝেই লুকিয়ে রাখলো সে, বাইরে গড়াতে দিল না। আবরার একবার আরশির দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে প্রতিবেশী মহিলাদের দিকে ঘাড় কাত করে তাকালো। আবরারকে এভাবে তাকাতে দেখে থতমত খেয়ে গেল মহিলাগুলো। বাঁকা হাসলো আবরার, বলল, আমার বউকে নিয়ে আপনাদের বড্ড চিন্তা দেখছি। তার সংসারটা কি আমি করব না আপনারা করবেন? আর কি যেন বলছিলেন? আমার বউয়ের গায়ের রং কালো, তা ফর্সা রং দিয়ে কি হবে? উপকারিতাগুলো যদি একটু বলতেন। আঙ্কেলরা বুঝি আপনাদের সুন্দর গায়ের রং ধুয়ে প্রতিদিন 1 গ্লাস করে পানি খান? হবে হয়তো। এই জন্যই তো রাহেলা আন্টির চেহারা দিন দিন কেমন যেন কালচে হয়ে যাচ্ছে, আর আঙ্কেল দিন দিন সুদর্শন হয়ে যাচ্ছেন। ঠিক বলেছি, তাই না রাহেলা আন্টি? ফুঁসে উঠলেন রাহেলা নামক মহিলা। এটা ঠিক, তার রূপ দিন দিন নাই হয়ে যাচ্ছে। তাই বলে আবরার তাকে এভাবে খোঁজাবে? চাইলেও কিছু বলতে পারলেন না তিনি, কারণ আবরারের পাওয়ার আর রাগকে ভয় পান তিনি। মিসেস রাহেলার অবস্থা দেখে ঠোঁট বাঁকিয়ে হাসল আবরার, বলল, ইস, সত্যি কথা বলে ফেললাম মনে হয়। তা যাই হোক আন্টি, আমি কিন্তু এমনিতেই যথেষ্ট সুন্দর, তাই বইয়ের গায়ের রং ধুয়ে পানি খেয়ে সুন্দর হওয়ার প্রয়োজন নেই। মহিলাগুলো কি বলবেন বুঝে উঠতে পারছেন না। তাদের চুপ থাকতে দেখে ফের আবরার বলে উঠল, কবে ছাড়বেন এসব নিকৃষ্ট কাজ? একটা মেয়ের বাবা নেই, সেই মৃত বাবাকে টেনে আপনারা আজে বাজে কথা বলছেন। আপনাদের বাপ টেনে যদি আমি এখন কিছু বলি, সহ্য করতে পারবেন? পারবেন না। আর রইল রংরূপের কথা, রূপ যৌবন যে স্থায়ী নয় তার প্রমাণ নিজেদের দিকে তাকালেই দেখতে পারবেন। আর কি যেন বলছিলেন, ওর পরিবার আমাকে কি দিয়েছে? ওর মা আমার হাতে নিজের সবচেয়ে মূল্যবান সম্পদ, নিজের মেয়েকে তুলে দিয়েছে। এর চেয়ে মূল্যবান আর কিছু হতে পারে কি? আমার মনে হয় না কোনো পিতামাতার কাছে সন্তানের চেয়ে মূল্যবান কিছু আছে। যাই হোক, এসব আপনাদের মতো বিকৃত মস্তিষ্কের মানুষের মাথায় ঢুকবে না। আপনারা তো বউকে দেখতে আসেননি, এসেছেন বইয়ের কি আছে কি নেই এসব নিয়ে খোঁচাখুচি করতে। তবে সতর্ক করে যাচ্ছি, আমার বইয়ের ব্যাপারে আর একটাও বাজে কথা যেন আমার কানে না আসে। প্রথমবার ভুল করে পার পেয়েছেন, নেক্সট টাইম পাবেন না। কথা শেষ করেই উঠে দাঁড়ালো আবরার। আরশির হাতের কবজি টেনে দাঁড় করালো আরশিকে। এতক্ষণ মুগ্ধ হয়ে আবরারের দিকে তাকিয়েছিল আরশি, কিন্তু হুট করে এভাবে হাত চেপে দাঁড় করানোর কারণে ব্যথা পেল সে। আবরার মহিলাদের দিকে তাকিয়ে বলল, আমার বউটাকে নিয়ে গেলাম আন্টিরা। আজ আমার বউটাকে বড্ড বেশি সুন্দর লাগছে, চোখ ফেরানো মুশকিল হয়ে গেছে। আর এখন যদি আপনাদের সামনে বসে বউয়ের দিকে তাকিয়ে থাকি, তাহলে আপনারাই হয়তো আমাকে বেহায়া বলবেন। তাই বউকে রুমে নিয়ে যাচ্ছি, তারপর শান্তিতে বসে দেখব। আপনারা কিন্তু নাস্তা করে যায়েন, ওকে? আবরারের কথা শুনে আরশির কান যেন জ্বলে উঠল। লজ্জায় হাঁসফাঁস করতে লাগলো সে। সেদিকে পাত্তা নেই আবরারের। সে আরশির হাত ধরে টেনে নিয়ে আসতে চাইল, কিন্তু দেখল আরশি শাড়ি পরে তেমন একটা হাঁটতে পারছে না। তাই ফট করে আরশিকে কোলে তুলে নিল আবরার। চমকে উঠল আরশি, শরীরে মৃদু কম্পন অনুভব করল সে। মাথা উঁচু করে দেখল মহিলাগুলো হা করে তাদের দিকে তাকিয়ে আছে। লজ্জায় আরও সিটিয়ে গেল সে। বিড়বিড় করে বলল, বেহায়া পুরুষ মানুষ, মানুষ এতটা বেহায়া কি করে হয়? আরশি বিড়বিড় করে বললেও তা আবরারের কান অবধি পৌঁছে গেল। সে আরশিকে নিয়ে ওপরে উঠতে উঠতে ফিসফিস করে বলল, বেহায়া হয়েছি তোমার কারণে মিসেস অদ্ভুত চৌকালি। তোমার ওই আখি জোড়ার দিকে তাকিয়ে আমি চূড়ান্ত পর্যায়ের বেহায়া হয়েছি। এখন দোষটা কার বলো তো? আমার? আমার না, তোমার। বাধ্য করেছো তুমি আমাকে বেহায়া হতে। অবাধ্য হয়েছি আমি শুধুমাত্র তোমার জন্য। 20 মিনিট যাবৎ আবরারের সামনে বসে আছে আরশি, আর আবরার গালে হাত রেখে এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। শুধু তাকানোতেই থেমে নেই আবরার, মাঝে মাঝে মিটমিট করে হাসছে সে। আরশি স্বেচ্ছায় আবরারের সামনে বসে আছে বললে ভুল হবে। আবরার আরশির এক হাত শক্ত করে ধরে নিজের সামনে বসিয়ে রেখেছে। আরশি বেশ কয়েকবার ছাড়ানোর চেষ্টা করেছে, কিন্তু ছাড়েনি আবরার, বরং হাতের বাঁধন আরও শক্ত হয়েছে। সেই যে কোলে করে এনে নিজের সামনে বসিয়ে আছে, আর ছাড়ার নাম নেই। এত কি দেখছে কে জানে। আবরারের কোনো হেলদোল না দেখে বিরক্ত হলো আরশি। এভাবে কেউ তাকিয়ে থাকলে কেমনটা লাগে? ভীষণ অস্বস্তি লাগছে তার। আবরারের এমন দৃষ্টি আর নিতে পারল না আরশি। চোখ মুখ কুচকে বলল, সমস্যা কি? মাথার কয়টা তার ছিঁড়েছে আপনার? এভাবে অসভ্য লুচু লোকের মতো তাকিয়ে আছেন কেন? হাত ছাড়ুন, আমার অস্বস্তি লাগছে। ঠোঁট বাঁকিয়ে হাসলো আবরার, বলল, বউ এত সুন্দর করে সেজে গুজে বসে থাকবে আর আমি জামাই তাকাবো না? এটা কি হয়? তোমার ভাগ্য ভীষণ 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 ভালো, বুঝলে মিসেস অদ্ভুত চৌকালি। আবরারের এতগুলো ভীষণ ভালো শুনে চোখ ছোট ছোট করে তাকালো আরশি। মুখ বিকৃত করে বলল, আমার ভাগ্য এতটা ভালো হওয়ার কারণটা কি শুনি? লাজুক হাসি দিল আবরার, যেন আরশি অনেক লজ্জার কিছু বলেছে। সন্দেহের চোখে তাকালো আরশি। এই লোকের হাবভাব সে বোঝে না। আরশির মনে হয় এই লোকের মাথার কয়েকটা তার সত্যিই ছিঁড়ে আছে, না হলে হুটহাট এমন আচরণ করে কেন?
আরশির ভাবনার মাঝে মুখ খুলল আবরার। লাজুক কণ্ঠে বলল, আমার মতো একটা অতিমাত্রায় ভদ্র বর পেয়েছ, এজন্যই তোমার ভাগ্য ভীষণ 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 ভালো। চোখ বড় বড় করে তাকালো আরশি। মুখটা হা হয়ে গেল তার। কোনো রকমে হা করা মুখ বন্ধ করলো সে। মুখ বাঁকিয়ে বলল, এটাও আমাকে মানতে হবে? মানে আপনার চরম লেভেলের অসভ্য, অভদ্র, লুচু, বেহায়া পুরুষ আবার অতিমাত্রায় ভদ্র? যে সেই ভদ্র না, অতিমাত্রায় ভদ্র। আরশির রিয়াকশন দেখে ভীষণ মজা পেল আবরার। মনে মনে হাসল সে, কিন্তু ওপরে প্রকাশ করল না। গম্ভীর কণ্ঠে বলল, আমার জায়গায় অন্য কেউ হলে বউকে এই রূপে দেখে কি করতে জানো? কথা বলতে বলতে আরশির দিকে এগিয়ে আসলো আবরার। আবরারকে এইভাবে এগিয়ে আসতে দেখে মাথা পিছিয়ে নিল আরশি। তির্যক দৃষ্টিতে তাকালো আবরারের দিকে। আবরার আরশির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আমি তো শুধু দেখাতেই থেমে আছি। অন্য কেউ হলে বউকে এতক্ষণে চুমুটুমু দিয়ে বসতো। তাহলে বোঝো আমি কতটা ভদ্র। আমি কিন্তু এখন যেহেতু তুমি আমাকে এত সব সুন্দর সুন্দর উপাধি দিয়েই দিলে, তাহলে আমার দায়িত্ব সেই উপাধিগুলোর নাম রক্ষা করা, তাই না? আবরারের কথায় ভীত হলো আরশি। দূরে সরে যাওয়ার প্রয়াস করলো, কিন্তু সফল হলো না। তার পূর্বেই কোমর আঁকড়ে ধরল আবরার। সেকেন্ড বাই না করেই আরশির অধরে অধর ডুবিয়ে দিল। থমকে গেল আরশি। হৃদস্পন্দনও যেন থেমে গেল তার। নড়াচড়া করার শক্তিটাও যেন হারিয়ে ফেলেছে সে। আবরারের গভীর স্পর্শ অনুভব করতেই চোখ বন্ধ করে ফেলল আরশি। না বলা প্রিয় মানুষটার প্রথম গভীর ছোঁয়া হৃদয়ে ঝড় তুলেছে তার। কিছু সময় পার হওয়ার পর আরশির কাছ থেকে দূরে সরে আসলো আবরার। তাকিয়ে দেখলো আরশি নিজের চোখ বন্ধ করে রয়েছে। কোনো নড়াচড়া নেই, যেন জলজান্ত মূর্তি। আরশির অবস্থা দেখে নিঃশব্দে হাসলো আবরার। মেয়েটাকে এভাবে হুট করে স্পর্শ করার কোনো ইচ্ছেই ছিল না তার, কিন্তু কেন যেন আজ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না সে। মেয়েটা আবার রাগ করবে না তো, ভাবলো আবরার। পরক্ষণেই নিজেই নিজের বিরোধিতা করে বলল, তার বউকে সে আদর করবে না তো কে করবে? তার বউটা এত কিউট, আদর না করে কি থাকা যায়? আবরারের ইচ্ছে হলো আরেকবার আরশির অধর স্পর্শ করতে, কিন্তু নিজেকে দমিয়ে নিল সে। বলা তো যায় না, যদি তার বউ একদিনে এত চাপ সইতে না পেরে অজ্ঞান টজ্ঞান হয়ে যায়। নিজের আজগুবি চিন্তাভাবনা ত্যাগ করে আরশির মুখে আলতো করে ফু দিল আবরার। এতেই কাজ হলো। ধীরে ধীরে চোখ খুলল আরশি। আবরারের মুখটা নিজের অতি নিকটে আবিষ্কার করল সে। লোকটা এখনো কেমন নির্লজ্জের মতো তাকিয়ে আছে। ঠোঁটের হাসি যেন সরছেই না। কিছু সময় আগের ঘটনা মনে পড়তেই আবরারের ওপর থেকে চোখ সরিয়ে ফেলল আরশি। লজ্জায় মুখ রক্তিম বর্ণ ধারণ করল যেন। প্রিয়তমার লজ্জা মিশ্রিত মুখের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে রইল আবরার। ইচ্ছে হলো লজ্জাটা আরেকটু বাড়িয়ে দিতে। ঠোঁট বাঁকিয়ে হাসল সে। আরশির সামনে থেকে উঠতে উঠতে ফিসফিস করে বলল, জীবনে প্রথমবার এত মিষ্টি জিনিস টেস্ট করলাম, এখন বারবার টেস্ট করার অপেক্ষায় থাকবো। আবরারের কথা কানে যাওয়া মাত্রই কান যেন জ্বলে উঠল আরশির। লজ্জায় হাঁসফাঁস করতে লাগলো সে। আরশির অবস্থা দেখে আবরার তার সামনে দাঁড়ালো না, দ্রুত পায়ে চলে গেল ফ্রেশ হতে। বলা তো যায় না, অতিরিক্ত লজ্জা পেয়ে যদি আবার তার সামনেই আসতে না চায়, তখন তার কি হবে? তার তো আর 1 ডজন খানিক বউ নেই, আছে তো মাত্র একটাই বউ। কথাগুলো ভেবে নিজের ঠোঁটে হাত বুলালো আবরার। অন্যদিকে আবরার যেতেই চোখ বন্ধ করে ফেললো আরশি। জোরে জোরে শ্বাস টানতে লাগলো। আর একটু সময় আবরারের সামনে থাকলে হয়তো দোমাটকে মরে যেত। কিছু সময় আগের ঘটনা স্মরণ হতেই 2 হাতে মুখ চেপে ধরল আরশি। মনে মনে ঠিক করে নিল, আজ দুনিয়া উল্টে গেলেও রুমে আসবে না, বাইরে বসেই রাত কাটিয়ে দেবে। যেই ভাবা সেই কাজ। দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে আসলো আরশি। নিচে এসে দেখলো তার শ্বশুর মশাই চোখে চশমা দিয়ে কিছু একটা পড়ছেন। আরশির দিকে চোখ পড়তেই নিজের কাছে ডাকলেন তিনি। আরশিকে নিজের পাশে বসিয়ে বিভিন্ন গল্প জুড়ে দিলেন। আরশিও তাল মিলালো ওনার সাথে। আবরার ফ্রেশ হয়ে এসে দেখলো আরশির রুমে নেই। বুঝলো আরশি পালিয়েছে। সে ভাবলো কিছুক্ষণ না হয় বাইরেই থাকুক, তাতে যদি মেয়েটা স্বাভাবিক হয়। অন্যদিকে বস, এমপির বউ সম্পর্কে খোঁজ খবর এনেছি। নিজের বসকে উদ্দেশ্য করে কথাটা বলল সোহেল নামের একটা ছেলে। চেয়ারের ওপর পা তুলে চোখ বন্ধ করে বসেছিল বস লোকটা। সোহেলের মুখে এই কথাটা শুনে চোখ খুলল সে। বলল, কি কি জানতে পেরেছিস বল। সোহেল বলতে শুরু করলো, নাম আরশি রহমান, পরিবারে আছে মা আর একটা বোন, বাবা নেই। মেয়েটা এতদিন নিজের পরিবার চালাতো। এতটুকু বলে থেমে গেল সোহেল। বস লোকটা ভারী আওয়াজে বলল, বাপের নাম কি? বাপ মরল কি করে? সোহেল পুনরায় বলা শুরু করলো, বাপের নাম আনোয়ার রহমান, 5 কি 6 বছর আগে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আরশির বাবার নাম শুনতেই চমকে উঠল লোকটা। মুহূর্তের মাঝেই সোজা হয়ে বসল সে। কপালে বিন্দু বিন্দু ঘাম জমল তার। কোনো রকমে কপাল মুছে জিজ্ঞেস করলো, কি নাম বললি? আবার বল। সোহেল ছেলেটা বসকে এমন করতে দেখে ঘাবড়ে গেল। দ্রুত বলল, আনোয়ার রহমান। বস লোকটা অস্থির কণ্ঠে জিজ্ঞেস করলো, সে কি সাংবাদিক ছিল? সোহেল ছেলেটা অবাক কণ্ঠে বলল, জি বস, কিন্তু আপনি কি করে জানেন? বস লোকটা রাগী কণ্ঠে বলল, সেটা তোকে অবশ্যই বলবো না, যা এখান থেকে, আমি একা থাকতে চাই।
সোহেল ভয় পেয়ে দ্রুত বেরিয়ে গেল রুম থেকে। সোহেল যেতেই লোকটা উঠে দাঁড়ালো। রুম জুড়ে পায়চারি করতে লাগলো সে। মনের মাঝে ভয় জাগলো, কোথাও অতীত সামনে না চলে আসে। পরক্ষণেই নিজেকে অভয় দিল সে। দাঁতে দাঁত চেপে বলল, সবাইকে শেষ করে দেব। আমার রাস্তায় যে আসবে সবাইকেই মরতে হবে, কেউ ছাড় পাবে না, কেউ না। গল্পের বাকি পর্বগুলো দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর গল্পটি কেমন লাগছে জানাবেন কিন্তু। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।